রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে তিনি পালিয়ে গিয়েছেন। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে কার্যত দেখা গেছে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল তারা একেবারেই অনুপস্থিত, এবং সেই সুযোগে আসলে নানান ধরনের দল চেষ্টা করছে এই গণঅভ্যুত্থানের যে সুফল আছে সেটি তাদের নিজেদের করে নিতে, কিংবা আমরা এই গণঅভ্যুত্থানের পর এক নতুন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, তাদের সামনে নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জের সাথে সংস্কার আসলে কতখানি আমরা করতে পারবো সেসব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। সংস্কার ও রাজনৈতিক বাস্তবতা এ নিয়ে আজকে এই আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখেছি, স্বৈর শাসকের পতন আমরা এর আগেও দেখেছি, কিন্তু এবারে আসলে ঠিক যেভাবে আমরা এই পরিবর্তন দেখেছি সেটি হয়তো বাংলাদেশের ইতিহাসে অনেকটাই নতুন। আওয়ামী লীগ একেবারেই কার্যত অনুপস্থিত অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতিতে। সেখানে একটু জানতে চাই, নানান ধরনের রাজনৈতিক গোষ্ঠী নানানভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাহলে যদি তাদের তৎপরতা খানিকটা আমাদের জন্য পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে, আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এটা না আসলে নেগেটিভ পজিটিভ এত দ্রুত বোঝা খুব কঠিন। একটা জিনিসটা সত্য যে গত 15 বছর এই দেশে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে এবং যেভাবে তারা দেশটাকে শাসন করেছে, শোষণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, এই সব মিলিয়ে তাদের যতটুকু নাজুক তারা এখন অবস্থায় আছে এতটুকু হওয়ারই কথা। দেখেন, আওয়ামী লীগ তো 2008 সালে তো আমার বিবেচনা 2008-এর যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল ওটা আমার বিবেচনায় মোটামুটি একটা ভালো নির্বাচনই ছিল। সেই নির্বাচনের মাধ্যমে তারা তো জিতে এসেছে, মানুষের ভোটে এসেছে। তো মানুষের ভোটে আসা একটা দল 2014-তে এসে কী করলো, মানে টোটালি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু দলটা ক্ষমতায় এসেছিল 2008-এ। তারপরে তারা করলো কি গণতন্ত্র থেকে একদম সরে গেল, একা একা করবে সব। এটা বেসিক্যালি গায়ের জোরে, এবং এই গায়ের জোরে তারা প্রতিবার ক্ষমতায় আসলো এবং ভাবলো যে এভাবে বোধহয় থাকা যায়। এখন থাকতে থাকতে 2041 পর্যন্ত একটা পরিকল্পনা তারা করেছিল যে 41 পর্যন্ত আমরা থাকব। তো এইভাবে তো মানুষের তো সহ্য ক্ষমতা আছে, মানুষকে আপনি নানা ধরনের অপমান করেছেন, নানা ধরনের বঞ্চনা স্বীকার করেছেন, এবং আওয়ামী লীগ কিন্তু মানতেই চাইতো না যে এদেশের জনগণ যে শেষ পর্যন্ত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই যে চাইতো না, আমরা কি দেখলাম, দেখেন 5ই আগস্টের পর এত বড় একটা দল কাউকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। এবং তারা কেন পালালো? সবাই পালাচ্ছে, মন্ত্রীরা পালাচ্ছে। এই যে ওবায়দুল কাদের কি বড় বড় ডায়লগ, হ্যান করবে ত্যান করবে, অমুককে নিয়ে বিএনপি নিয়ে বলে যে বিএনপি কিছু করতে পারে না, আন্দোলন করতে পারে না, কেউ পারে না, একমাত্র তারাই, দেশের সব জনগণ তাদের সঙ্গে আছে। কোথায় উনি কোথায়? এখন এই লোক যদি থাকেও, যদি তাদের কেউ কিছু নাও বলে, সে মানুষের সামনে আসবে কোন মুখে? লজ্জা সর্বত মানুষের থাকার কথা, সে এসে কী বলবে? একটা লোক তাদের জন্য কিন্তু মাঠে নামলো না। তাদের সারা দেশে এত দল, এত বড় দল, এরা এই 15-16 বছর লুটপাট করেছে, টাকা উপার্জন করেছে, মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। সর্বশেষ নির্বাচনে তারা এত ভোট পাইল, এতগুলি আসন পাইল, কই এগুলি? মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল, কেউ কিছু বলতে পারলো না। তো এগুলোতে বোঝা যায় যে তারা আসলে একটা ফাঁপা বেলুন তৈরি করে রেখেছিল। একটা ছোট্ট আলপিনের টোকা লেগে পুরো বেলুনটাই কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে। এখন এই দল আসবে কিভাবে? তাদের আসতে একটু সময় আসবে, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে কিন্তু হারিয়ে যায়নি। কিন্তু যেই জনগণ আসলে তাদের বিরুদ্ধে অবস্থান নিল, তারা আর কখনো কি এই আওয়ামী লীগকে দেখতে চায় না? আমাদের দেশের রাজনীতিটা কি জানেন? আমাদের দেশের রাজনীতি হলো আপনার নেগেটিভ রাজনীতি। যখনই যে ক্ষমতা এসেছে তারা মানুষ কিন্তু ওই দলটাকে যে খুব ভালোবেসে ভোট দিয়েছে তা কিন্তু না। মানুষ করেছে কি, আগে যে ক্ষমতায় ছিল তারা এতটাই দুঃশাসন, এতটাই অপশাসন, এতটাই শোষণ মানুষের উপর করেছে যে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছে। মানুষের সেই ক্ষোভ, সেই ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যখন তাদেরকে প্রত্যাখ্যান করলো তখন মানুষের সামনের বিকল্প কিছু ছিল না, যে কারণে বিকল্প হিসেবে যাকে পেয়েছে তাকেই তারা ভোট দিয়েছে। যে কাজটা 96 হয়েছে, যে কাজটা 2001-এ হয়েছে, 2008-এও হয়েছে।
2001 থেকে 2006 পর্যন্ত এই সময় কিন্তু বিএনপি শাসনে মানুষ অতিষ্ঠ ছিল, মানুষ পছন্দ করে না বিএনপিকে। আবার তখন হাতের সামনে তো আর কেউ ছিল না আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ আসছে। আবার যদি 2014 নির্বাচনটা যদি প্রপার ওয়েতে হতো তখন দেখা যেত কি হয়, কিন্তু ওই সময় তো আওয়ামী লীগ বুঝছে, তারাও বুঝতে পারছিল যারা ক্ষমতায় আসতে পারবে না, জনগণ সেটা বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, জনগণ বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। আপনি বিএনপির সময়ের কথা বলছিলেন, আমরা এই আন্দোলনের পর আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি দাবি করছি, বেশ কিছু বড় রাজনৈতিক দলকেও কিন্তু সেটি দাবি করতে দেখেছি যে তারা তাদের দীর্ঘদিনের ফসল স্বরূপ আসলে এই অভ্যুত্থান হয়েছে। আপনি কি আসলে একমত হতে পারেন কিনা? দেখেন, আমাদের এখানে না এই একটা বিষয় যে আসলে কোনো একটা সাফল্য আসলে সেই সাফল্যটা কে এনেছে এটা দাবি করে একটা বিষয় থাকে। আমরা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি এক জিনিস, মুক্তিযুদ্ধের সময় একদম মুক্তিযুদ্ধ চলে 9 মাস, যেটা এই 9 মাসে কিন্তু যে আওয়ামী লীগের খুব ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর খুব ভূমিকা ছিল তা কিন্তু না। বঙ্গবন্ধু জেলে ছিল, বঙ্গবন্ধু জানতেনই না যে যুদ্ধ এখানে হচ্ছে, উনি জানতেনই না, উনি পুরো সময়টা একটা নির্জন কারাগারে ছিলেন, কাজে ওনাকে জানানো হয় না যুদ্ধের কথা। উনি জেনে মুক্তি পেয়ে জেনেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, উনি যুদ্ধের সঙ্গে ছিলেন না। আওয়ামী লীগের এমপিরা অধিকাংশই যুদ্ধে ছিলেন না, অধিকাংশই ম্যাক্সিমামই কলকাতা পালিয়ে গেছেন, কলকাতায় শুয়ে বসে কাটাইছেন। কিছু এমপিরা যুদ্ধ করেছেন, আমরা তাজউদ্দিন আহমেদ উনি সক্রিয়ভাবে ছিলেন, যুদ্ধটা উনি বেসিক্যালি পরিচালনা করেছেন। আর যুদ্ধ করেছে কে? আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ এবং আর্মি কিন্তু যুদ্ধ করেছে, আর্মির বিভিন্ন লোকজন, আর্মি, পুলিশ, বিডিআর এরা যুদ্ধ করেছে। এখন যদি প্রশ্ন করা হয় যে আসলে দেশটা স্বাধীন হলো কেন, দেশটা কি বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চের ভাষণ টাষণ যা বলেন 25শে মার্চ পর্যন্ত উনি কিন্তু মুক্তিযুদ্ধের পটভূমিটা তৈরি করে দিয়েছিলেন, সেই পটভূমির উপর ভিত্তি করে যুদ্ধটা হয়েছে। এখন ওই পটভূমিটুকু বাদ দিলে কেবল 9 মাসের যুদ্ধ কিন্তু মানে আমাদের জয়টা আসতো না। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ তারা যুদ্ধে গেল কেন? ওই পটভূমির কারণে গিয়েছে। কিন্তু আমাদের এখানে প্রবণতাটা হলো কেউ এই 9 মাসটাকেই মনে করে যুদ্ধের মাস, এই 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছে। আবার উল্টোটা আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগ মনে করে কি না 9 মাস তেমন কিছু না, আগের টুকুই সব। এই যে মানে আপনার বিচ্ছিন্নভাবে, খণ্ডিতভাবে একটা মহান মুক্তিযুদ্ধকে দেখার যে প্রবণতাটা, এটা আমাদের জন্য ক্ষতি করেছে। এই একই রকম ক্ষতি কিন্তু এবারও করছে বলে আমার ধারণা। কেউ বলছে যে 36 দিনের যুদ্ধ, 36 দিনের আন্দোলন, আবার কেউ বলছে 36 দিন কিছু না, ওই সময়টাই মূল, ওই 16 বছরের আন্দোলন। তো আসলে দুটোকে মিলিয়ে দেখতে হবে। আমি আরেকটু অন্যভাবে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনি একটা আগুন ধরাবেন কিছু কাঠের মধ্যে, আপনি দেয়াশালায় খুব সুন্দর, আপনি সে সুন্দর দেয়াশালায় দিয়ে যদি একটা ভেজা কাঠে আগুন দেন, আগুন জ্বলবে না। তাহলে কাঠটাকে আগে কাটতে হবে, শুকাতে হবে, একত্র করতে হবে, তারপরে আগুন দিতে হবে। তাহলে খালি কাঠ শুকালেও কিন্তু আগুন ধরবে না, একটা স্পার্ক দরকার হবে। এই 36 দিন ছিল সেই স্পার্কটা। আর আগে 16 বছর মানুষের ক্ষোভটা ছিল। মানুষ এই আন্দোলনকে কেবল ছাত্র করেছে, মানুষ আসে। আপনি বলেন তো এই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির কয়জন ছাত্র মারা গেছে বলেন? একজন না। ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র মারা গেছে? মারা যায় নাই কিন্তু। তাই বলে কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকার কোনো মূল্য নাই? মূল্য আছে। আবার একদম গ্রামের লোক মারা গেছে, কৃষকের ছেলে মারা গেছে, তাদের মূল্য নাই? ওটাও মূল্য আছে। কোনো একটা মূল্য আরেকটা মূল্যকে বাদ দিয়ে হবে না। যে কারণে অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করছে যে আন্দোলন তো আমরা করেছি, পুরস্কৃত তো ঢাকা ইউনিভার্সিটির পোলাপান্না হলো। এই প্রসঙ্গটা কিন্তু অনেক সময় উঠেছে। এটা ওঠাটা ঠিক কি অঠিক এটা নিয়ে এটা অন্য বিতর্ক। কিন্তু আমি ওই মূল প্রসঙ্গে আপনার আসি যে আন্দোলন একটা পার্ট না, পুরোটা মিলেই আন্দোলন। প্রত্যেকটা আসলে সম্মিলিত এক ধরনের যে রাজনৈতিক বাস্তবতা এখন আমরা দাঁড়িয়ে আছি, কিংবা যে এই ধরনের আসলে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারকে পেয়েছি, 40 দিন পেরিয়ে গেছে এই সরকারের, ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ উপদেষ্টা আমরা পেয়েছি এবারের অন্তর্বর্তীকালীন সরকারে। কতটুকু আসলে তারুণ্যের প্রয়োজন ছিল আর কতখানি অভিজ্ঞতার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? শুনেন, দুটোই আসলে একটা ব্লেন্ডিং হওয়া দরকার। ব্লেন্ডিংটা কি? গ্রামে একটা প্রবাদ আছে না যে কিছু জিনিস ধারে কাটে, কিছু ভারে কাটে।
আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, একটা চাপাতি আছে না, চাপাতির চেয়ে ব্লেড কিন্তু ধার বেশি। আপনি কি এই ধারালো ব্লেড দিয়ে একটা গরু কাটতে পারবেন? পারবেন না। গরু কাটার জন্য আপনার চাপাতি লাগবে, কারণ ওখানে ভাল লাগবে, ধারে কেবল হবে না। আবার ওই চাপাতি দিয়ে কি আপনি দাড়ি কাটতে পারবেন? পারবেন না, ওর জন্য ধারালো ব্লেড লাগবে। তো আমাদের তো দাড়িও কাটতে হবে, গরুও কাটতে হবে, তাই না? তো সরকার যখন আপনি চালাবেন তখন ধার এবং ভারের একটা ব্লেন্ডিং দরকার হয়। এখন একটা লোক ধার নিলেন, একটা লোক ভার নিলেন, তা না, কিন্তু আমি ওইভাবে বলছি না। একই ব্যক্তির মধ্যে দুইটা প্রতিভাই থাকতে হবে, ধারও থাকতে হবে, ভারও থাকতে হবে। ছাত্রদেরকে নিয়েছে দুজনকে, এটাতে ভুল করেছে, মহা ভুল করেছে। আমি ওরা ছাত্র বলে, বয়স কম বলে আমি কিন্তু ওভাবে বলছি না, এটা আমার বিবেচনায় ভুল, আমি এটাকে ভুল মনে করি। কেন ভুল মনে করি সেটা আমি বলি। আসলে উচিত ছিল কি? উচিত ছিল, এটা তো একটা বিপ্লবী সরকার এবং এদের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা, অনেক প্রত্যাশা। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ, এটা কিন্তু দলীয় প্রত্যাশা না, কিন্তু এটা একটা সামগ্রিক প্রত্যাশা। এই প্রত্যাশা মেটানোর জন্য একটা খুব ঠান্ডা মাথার একটা সরকার দরকার ছিল, যাদের একসঙ্গে ধারও আছে, ভারও আছে, দুটোই দরকার ছিল। পাশাপাশি তাদের জন্য সারা দেশে যাতে নাকি প্রতি বিপ্লবী কোনো শক্তি উঠে আসতে না পারে, সেই জন্য সারা দেশে তাদের একটা সাপোর্টিং ফোর্স দরকার ছিল। সেই সাপোর্টিং ফোর্সটা হতে পারতো স্টুডেন্টরা, আমার বিবেচনা, আমি যে ভাবি আর কি। সরকার যদি এমন করতো, এই স্টুডেন্টদেরকে সরকারে না নিয়ে বাইরে রাখতো ওই একটা সাপোর্টিং ফোর্স হিসাবে, এবং তাদের সঙ্গে সরকার নিয়মিত বসতো, মানে মাসে মনে করেন একদিন বসলো, যে আমরা এভাবে চলছি, তোমাদের কি প্রত্যাশা বলো আমাদেরকে। ওইখানে মনে করেন এই যে 56 জন 57 জন যে সমন্বয় গেছে, এদের নিয়েই বসলো, একদিন বসলো মাসে। তারা তাদেরকে বললো আমরা এটা চেয়েছিলাম, এটা পাইনি, আপনারা এটা করেন। তাদের গাইডলাইনটা আপনার ফলো, তাদের প্রত্যাশাটা গভর্নমেন্ট ফলো করতো। কিন্তু এখন যেটা হয়েছে, দুইজনকে নেওয়াতে, দুইজনকে নিল প্রথম, তারপরে নিল আরেকজনকে। আচ্ছা, নেওয়াতে সমস্যাটা কি হলো আমি বলি আপনাকে। সমস্যাটা হলো ওদের তো কোনো কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না, কিন্তু সবাই সমন্বয়ক। তখন প্রথম প্রশ্ন আসলো যে ওকে নিল কোন বিবেচনা, আমি নই কেন? আরেক সমন্বয়ক বলতেছে হোয়াই নট মি। জি, রাজনৈতিক অন্তর্দলীয় কোন্দল আমরা দেখেছি, আবার একই ধরনের ছাত্রদের মধ্যে হয়ে গেল। আবার প্রথম বললো যে দুজন নিল, দুজন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কেউ নিল না কেন? আবার আরেকটা প্রশ্ন কিন্তু উঠবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিল সব ঢাকা ইউনিভার্সিটি কেন? আর কারো কোনো ভূমিকা ছিল না, বুঝলেন? আবার আরেকটা প্রশ্ন উঠতে পারে, সব ছেলেদের নিল, মেয়েরা কিছু করে নাই, মেয়েদের নয় কেন? এগুলো কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি খুঁচায় খুঁচায় প্রশ্ন বের করতেছি, না আমি বের করতেছি না, এগুলো আমি শুনেছি ওদের মুখে। আবার দেখেন আরেকটা কথা, দুজন সমন্বয় করলো, এরা হলো জানেন এগুলো সিদ্ধান্তহীনতার সমস্যা, তারা বুঝতে পারছে না কি করবে। এই দুজন লোককে আপনি নিলেন, নেওয়ার পর তাদের কি বানালেন? উপদেষ্টা বানাইলেন, এক একজনকে একাধিক মন্ত্রণালয় দিলেন, ভালো কথা। উপদেষ্টাটা কি মন্ত্রীর সমপর্যায়। পরে আবার আরেকজনকে নিলেন, উনি নাকি তাদের আধ্যাত্মিক গুরু, মানে মূলত ব্রেন নাকি তার, কি নাম মাহবুজ আলম নাকি, তারে বানালেন প্রধান উপদেষ্টার সহকারী, বিশেষ সহকারী। সে হলো সচিব পদমর্যাদার, মানে গুরু হয়ে গেল সচিব পদমর্যাদার, আর শিষ্য হয়ে গেল মন্ত্রী। এগুলি মানে এগুলো আমি কিন্তু এগুলো আমার না, সমন্বয়হীনতা একটা জায়গা শুনেছি। মূল এতে কি হলো, এখন এই যে আপনার এই আন্দোলনের ছেলেমেয়েরা ঢাকার বাইরে যাচ্ছে, যে কিন্তু সেরকম স্বাচ্ছন্দ্য কাজ করতে পারছে না, অনেক জায়গাতে দৌড়ানি খাচ্ছে। এই যে আমরা আসতে চাই মাসুদ কামাল, এই যে আমরা আসলে এক ধরনের আবার নতুন এক ধরনের সমন্বয়হীনতায় ভুগছি, আবার আমরা এই ধরনের আলোচনাও শুনতে পাচ্ছি ছাত্রদের নিয়ে আরো একটি নতুন রাজনৈতিক দল হয়তো আসতে যাচ্ছে। সেটি আসলে ভবিষ্যৎ কতখানি, বাংলাদেশের ইতিহাস আসলে ছাত্রদের দল নিয়ে আমাদেরকে কি দেখিয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। বিরতি নিয়ে ফিরতে হবে। যেটা স্যার, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক দেখছেন। মাসুদ কামাল, সময়ের সাথে সাথে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হবে, সেটি যেমন স্বাভাবিক, তেমনি আসলে আমরা এই আলোচনা সমালোচনা জায়গাটিতেও শুনতে পাচ্ছি যে ছাত্ররা যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে থেকে হয়তো নতুন আর কি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। বাংলাদেশের অতীত ইতিহাস আসলে কি বলে, কিংবা আপনার মতামত আমি একটু জানতে চাই, যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হয় তার ভবিষ্যৎ আসলে কি? দেখেন, আমি ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম করি, আমি এটাকে স্বাগত জানাই। এই কারণে যে দেখেন, আমরা তো একটা ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি, সেই আওয়ামী লীগ, সেই বিএনপি। এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি আছে,
এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে। দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে? 81 সালে আসছেন, বাংলাদেশে ঢুকছেন, ঢুকার উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন, উনি কিন্তু 81 সালে সভাপতি হয়েই ঢুকেছেন। তাহলে ওখানে 19 বছর আর এখানে 24 বছর, এই যে তার বিশাল একটা সময়, প্রায় 43 বছর, এই 43 বছর উনি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে এসে নেমেছেন, আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উড়ে চলে গেছেন, তাই না? চেঞ্জ কিন্তু নাই। তারও আগে থেকে, তারও 2 বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হলো খালেদা জিয়া, এখনো আছেন, আমৃত্যু তাই থাকবেন। তো এবং ওনারা মারা গেলে কি হবে? ওনাদের সন্তানরা হবে, খালেদা জিয়ার পরে হবেন ওনার সন্তান, আবার শেখ হাসিনার পরে হবেন ওনার সন্তান যদি থাকে, যদি উনি ততদিনে থাকেন, আবার উনি যদি আসতে পারেন দেশে, কি হবে জানি না। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা, এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না, কিন্তু উনিও হয়তো নিজেকে অদিনে পরিণত করে নিতে পারেন, কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতাবিহীন। মেবি ওনারা ফিট, আমি অস্বীকার করছি না, মেবি ওনারা ফিট, কিন্তু উনি যে ফিটেস্ট, উনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আসছেন? তা তো আসেন নাই। বাকি সবাইকে ওনার বিপরীতে কোনো কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? কেউ তো করেন নাই। আমাদের এখানে কোনো সিস্টেমই নেই। এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাঝখান থেকে, এই দুটো দলই কিন্তু পুরনো, অনেক পুরনো, যদি এখন ইয়াংদের মাঝখান থেকে নতুন একটা দল আসে, তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দলটাকে গড়ে তুলবেন। দেখেন দল কখনো অক্ষয় না। একসময় তো মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল, সেই দল কোথায়? এখন হারিয়ে গেছে। কাজে দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে, এরকম ভাবে ধীরে ধীরে, একদিনে হয় না, বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি, তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা তো সাধারণত আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি, সেখানে যদি আমি একটু বলি, একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই, কিন্তু অপর যে বড় রাজনৈতিক দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে, তাদের অনেক নেতা কর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে, তারা জয়ী হয়ে গিয়েছে। যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই। সেটি নিয়ে একটু জানতে চাই, এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততার থেকে দূরে সরে যেতে পারে? কারা? বিএনপি? জি না, দূরে সরে যেতে পারে কি না পারে সেটা এখন আপনি কি করে বলবেন? কারণ আমি তো বিএনপি রাজনীতিতে অনেক পরিবর্তন দেখতেছি। আমি 2006 সালে যখন বিএনপি চলে গেল, তখন যে বিএনপি রাজনীতি ছিল, আর 18 বছর পরে আজকাল যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি, এটা একরকম না। বিএনপি রাজনীতিতে গত কয়েকদিনে আমি যে দেখছি, বিশেষ করে তারেক রহমানের কিছু কিছু ঘটনা, কিছু কিছু কর্মকাণ্ড, কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্সের ইঙ্গিত আমি পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবার কথাও বলেছেন। হ্যাঁ বলেছেন, বলছেন এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। উনি তো অধৈর্য হয়ে যাননি। কাজে পরিবর্তন কিন্তু বিএনপিতে আসতেছে কিছু কিছু। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো দল কি মানুষ, যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে, সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে সে কিন্তু থাকবে না। তো বিএনপির মধ্যে আমি সে পরিবর্তন লক্ষ্য করছি, এবং আমি এটাও মনে করি আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে, এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। ভাই আমি বলি আপনাকে, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, কোনো দলকে না। এই জামাতকে নিষিদ্ধ করছে, আমি এটার পক্ষে না। আওয়ামী লীগ যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, আমি ওটারও পক্ষে না। আপনি কেন নিষিদ্ধ করবেন? একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে, তাদের আদর্শ যদি ভালো না হয়, যদি জনগণ পছন্দ না করে, জনগণ ওই দলকে গ্রহণ করবে না। ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো। তো আপনি দেখেন, আপনি জোর করে কেন করবেন নিষিদ্ধ? এটা করতে পারেন না, করা উচিত না। তো ওরকমভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে। জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন? বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে, ঠিক না? তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়, আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আওয়ামী লীগ, আমি একটা উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন। আওয়ামী লীগ বট গাছ, এটা তুলতে হলে অনেক সময় লাগবে। আওয়ামী লীগ 3 পুরুষের রাজনৈতিক দল রে ভাই। দাদা রাজনীতি, দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, ছেলের বাচ্চা হবে, এখনো হয় নাই, সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে। এটা হলো আওয়ামী লীগ। কাজে এই দলকে আপনি টান দিয়ে উপরে ফেলাই দিবেন, এটা হয় না। আপনি জামাতকে তো ফেলাইতে পারেন নাই, জামাত থেকে ছোট দল। গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে রাজনৈতিক দলগুলোর হাতেই আসলে রাজনৈতিক দলগুলোকে আসতে হবে। এখন আগামীতে এরা এদের রাজনীতিকে কিভাবে সাজাবে,
সেই সংস্কার আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে কিনা, কিংবা আসলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আমাদেরকে একটি সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা, এই প্রশ্নের উত্তর নিব। তবে আরো একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক দেখছেন। মাসুদ কামাল, যৌক্তিক সময়ের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যৌক্তিক সময় দেওয়া হয়, সেই যৌক্তিক সময় আসলে কতখানি সময় বলে আপনি মনে করেন, কিংবা এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো সঠিক রূপরেখা পেয়েছি কি সামনে নির্বাচন ঘিরে? না, এখনো কোনো রূপরেখা পাইনি। আপনি এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন যে যৌক্তিক সময়। দেখেন, যৌক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর। আপনাকে যদি আমি বলি, আপনি বলেন তো যৌক্তিক সময় কতদিন অথবা কত বছর, আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে। কারণ আমার এক ধরনের ফিগার, আপনার এক ধরনের বক্তব্য, আরেকজনের আরেক ধরনের চাহিদা। পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন, তারা এক ধরনের যৌক্তিক সময় বলবে। আবার আপনি ছাত্রদের জিজ্ঞেস করেন, তারা অনেক দিন লম্বা একটা সময় বলবে, কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে তাদের দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা, দল গঠন করতে পারে কিনা, নানা রকম প্ল্যান প্রোগ্রাম আছে। কিন্তু আমার কাছে যেটা খুব বিস্ময়কর লাগছে, কেউই বলে না যে যৌক্তিক সময়টা কতদিন হবে। কেউ বলে না। কেন বলে না? আমি এটা যদি আপনাকে বলি, আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল। তারা বলতে পারতো, আমরা যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে 2 বছর লাগবে। তারা বলেছেন যে জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবেন। জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন? আপনার বাটখারাটা কি? আপনি বলবেন হ্যাঁ আমি তন্নির সঙ্গে আলাপ করছি, সে বলছে 3 বছর। তা আপনি তো মাসুদ কামালের সঙ্গে আলাপ করেন নাই। আমি তো 1 বছর বলতে পারতাম। আমি জনগণ না? আমিও জনগণ। কাজে ওইগুলো হলো একটা ফালতু কথা, যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে। তো এখন এটা আপনি কিভাবে মাপবেন? জনগণ তাদের ভোট দিয়ে পাঠাইছে, এটা তার ইলেকশন কমিশন তো বলতো। এই আওয়াল সাহেব বলতো না, কাজী হাবিবুল আওয়াল সাহেব, উনি তো একজন সচিব ছিলেন, বিখ্যাত ব্যক্তি। ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে। তারা তো বলতো। সত্য ছিল না। কাজেই আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তখন প্রশ্নটা হবে জনগণ চায় কি না চায়, এটা মাপবো কিভাবে? কাজে এইগুলো হলো কি জানেন, সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায়তারা। এটা ঠিক না। ওনাদের যেটা বলা উচিত, ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান। যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে, বুঝলেন? ডিসেম্বরের মধ্যে সংস্কার একটা রিপোর্ট দিল, তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন। মনে করেন হিসাব করে দেখান 2 বছর লাগবে। ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে 2 বছরের কথা চিন্তা করছি, এটা বাড়তেও পারে কমতেও পারে। আমি বলছি না 2 বছর যেদিন শেষ হবে ওই দিন আপনি যান, তা বলবো না। কিন্তু উনিদেরকে টাইম লিমিট দিবেন তো। আমি এতদিনে এই কাজটা করতে চাই, আপনি করবেন না। ধরেন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন, আপনি আপনার রুমের একটু রিঅর্গানাইজ করবেন। আপনি একজন আর্কিটেক্টকে নিয়ে আসলেন, একজন রাজমিস্ত্রিকে নিয়ে আসলেন। তারা যখন দেখবে, প্রথম আপনার প্রশ্নটা কি হবে, ভাই কতদিন লাগতে পারে, তোমার কত টাকা নিবা, টাকাটা জিজ্ঞেস করবেন। কত টাকা নিবা আর কতদিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না? করবেন তো। এখন উনি যদি বলে আমাকে টাকা দেন, আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেবো, তাহলে আপনি কাজ করাবেন না। কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে, সে তো 2 দিনে করে দিবে। আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে, সে তার তো অন্য কোনো কাম নাই, সে ওটাকে 1 মাস ধরে করবে। আপনি পছন্দ হবে, সে তো বলবে ভাই আমি এটা একদম পারফেকশনিস্টের মতো করতেছি। আপনি পছন্দ হবে না ভাই। তাই যৌক্তিক সময়টা ম্যান টু ম্যান ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে। কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল, আমি মনে করি এখনো সময় আছে। আমি মনে করি ওনাদের একটা রোড ম্যাপ দেওয়া উচিত, যে আমি আশা করছি 1 দিনের মধ্যে হবে, তার আগেও হতে পারে পরেও হতে পারে। আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে, আমাকে আজকে একজন বলল মিনিমাম 7 বছর লাগবে। আমি বললাম ভাই আপনি তো 7 বছর সময় ওদেরকে দিচ্ছেন, আল্লাহ কি ওনাদেরকে 7 বছর সময় দিবে? এক একজনের বয়স হয়ে গেছে, মানে এই টিয়ার পাশে কমপক্ষে 3 থেকে 4 জন, তাদেরকে আল্লাহ 8 বছর সময় দিবে? কাজে আবেগে কথা বলে লাভ নাই ভাই, আবেগ দিয়ে দেশ চলে না, লজিক্যাল হতে হবে। এবং সেই জিনিসটা হলো কি ওনাদের হিসাব করে বলতে, উনি বলেন যে হিসাব করতে পারবো না। হিসাব না করতে পারাটা একটা অযোগ্যতা। আপনাকে হিসাব করে বলতে হবে যে আমি আশা করছি 1 দিনের মধ্যে পারবো, যদি না পারি
1-2 বছর বাড়তি লাগতে পারে, 1-2 মাস বেশি লাগতে পারে, আবার আগেও হয়ে যেতে পারে। কিন্তু নির্বাচন আসলে আমাদের খুবই প্রয়োজন, যেহেতু আমরা বারবার গণতান্ত্রিক ধারায় যেতে চাইছি। নিশ্চয়ই মাসুদ কামাল, আপনি যেহেতু আছেন, আমি এই প্রশ্নটি একটু করতেই চাই, সুযোগ হাতছাড়া করতে চাই না। গণমাধ্যমের মতন একটি বড় স্তম্ভ, সেটি ছাড়া গণতান্ত্রিক ধারায় আসলে আমাদের প্রবেশ করা সম্ভব নয়। এই 1.5 মাসের বেশি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি কি মনে করছেন গণমাধ্যমগুলো আগের চাইতে আসলে খানিকটা স্বাধীনতা পাচ্ছে কিনা? আমি সাংবাদিকতা করি আজকে 36 ইয়ার্স। আমার এই 36 বছরের মধ্যে এই সময়ে গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি, এরকম আগে কখনোই দেখিনি। গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে। এটা হলো আমার অবজারভেশন, আমার পার্সোনাল অবজারভেশন। আপনাদের এখানে আসলাম, কথা বললাম, আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায়। আমি বিটিভিতেও যে কথা বলছি কয়েকদিন আগে, আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই, এইবার ডাকছে। এবং ওখানে যে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছি তা না, আমি সরকারের সমালোচনা করছি, যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি। ওরা বক্তা হিসেবে, আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন, ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে। বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন। এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে? সরকার বিটিভির উপর কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না। এখন যারা চালাচ্ছে তারা কি করছে আমি বলতে পারবো না, কিন্তু কোনো হস্তক্ষেপ করে না। কোনো একটা টেলিভিশন বলতে পারবেন না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে, এটা করো, এটা করো, এটা করো না। ডক্টর ইউনূস, আমরা তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে। উনি আসছে 1.5 মাস হয় নাই, তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? উনি তো এটা মেনে নিচ্ছে, উনি আবার বলতেছেন আমার সমালোচনা করেন। আর আগের প্রধানমন্ত্রী কি বলতেন? গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা অর্থ কি? মানে উনি উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা করেন, আসলে বলেন যে তৈলমর্দন করেন। তো ইনি তো তা বলছেন না, ইনি সমালোচনাকে শুনছেন। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি ওনার যে সমালোচনা করছি, আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে, সবাই তো শুদ্ধ হবে না। আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি, আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে, ভুল হতে পারে। উনি কিন্তু ভুলটা শুনছেন, তবু এটা দিয়ে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে, আরেকটা চিন্তা আসবে। আসুক। আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে, এতটা স্বাধীনতা এর আগে কখনো ভোগ করেনি। আপনি অর্জনের কথা বলছিলেন, বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশী, যিনি নাগরিক, কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে একটি নির্বাচন, এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে। সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না? সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা, এখনকার বাস্তবতা, সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে? সেটা সম্ভব না, সেটা সম্ভব। এখন ওনারা চাইলে কালকে দিতে পারে, বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলাম, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেই নির্বাচন কিন্তু আমরা আবার চাই না। আমরা একটা অবাধ নির্বাচন চাই, যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে। কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই। কেন চাই? আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না, আগে করে নাই। এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা আশঙ্কা করছি, ভাই তাহলে আপনি শুরু করে দেন, আপনি শুরু করে দিয়ে যান, তারপর ইলেকশনটা দেন। আপনাদের এই শুরু করাটা ওনারা এসে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে শেষ করুক, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সাম্প্রতিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।